শহর থেকে বেশ দূরে নদীতে মাছ ধরতে গিয়ে দুই জেলে একটা ড্রাম পায়। তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেই ড্রাম ভেঙে দেখে তার ভেতরে একটা কঙ্কাল। ফরেন্সিক ডক্টর কৃতি পুলিশকে জানায় এইটা একটা মেয়ের লাশ, আর মেয়েটাকে যখন ড্রামের ভেতর সিমেন্ট দিয়ে ঢালাই করা হয় তখনও মেয়েটা জীবিত ছিল। কেসের দায়িত্ব এসে পড়ে এসআই সাইরামের উপরে। তদন্ত ঠিক মতোই এগোচ্ছিল, কিন্তু টুইস্ট আসে তখনই যখন একদিন কৃতি হাসপাতালের পুরনো মর্গে যায়, আর সেখান থেকেই এক আত্মা কৃতির পিছু শুরু করে। সেই আত্মা বারবার কৃতিকে কিছু একটা বলার চেষ্টা করে। তবে অবাক করা বিষয় হলো কৃতি যেখানেই যাক না কেন একটা টেবিল টেনিস বল তার পিছু ছাড়ে না। কৃতি এবার ঠিক করে নেয় ভয় না পেয়ে সে আত্মাটার কথা শুনবে, আর এরপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে অতীতের ভয়ঙ্কর এক পাপের রহস্য, যার সম্পর্ক ছিল হাসপাতালের পুরনো মর্গের সাথে। এমনই হরর, সাসপেন্স, টুইস্ট আর মার্ডার মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ভেদা। মাঝরাতে শহরের সবাই যখন গভীর ঘুমে বিভোর, তখন শহরের মাঝেই পুরনো এক বিল্ডিং এ একটা মেয়েকে টেনে হিচড়ে কেউ নিয়ে যাচ্ছে। পুরনো সেই বিল্ডিং এর মাঝ থেকে মেয়েটার আত্মচিৎকার ভেসে আসলেও তার চিৎকার শোনার মতো আশেপাশে কেউ নেই। গল্প চলে আসে কয়েকদিন পর। স্টিফেন নামের এক নেতার খুনের কারণে তার দলের লোকজন মর্গের বাইরে হোম মিনিস্টারের পদত্যাগের জন্য বিক্ষোভ করছে। তাদের মতে ইন্সপেক্টর শ্যামলালকে সাসপেন্ড করে এই কেসটা সিবিআইকে দিতে হবে। এদিকে মর্গের ভেতরে লাশের পোস্টমর্টম শেষ করে সিনিয়র ডক্টর মিটিং রুমে আসলেই শ্যামলাল ডক্টর প্রীতিকে বলে, স্যার আমি এটা ইচ্ছা করে করিনি, প্লিজ আমাকে এইবারের মতো বাঁচান। পাশ থেকে ডক্টর প্রীতি বলে, নাকের উপরে বেশ গভীর দুটা ক্ষত আছে, ডান পায়ের হাড় ভেঙে গেছে, মেল অর্গান থেতলে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় 18টা ইনজুরি পাওয়া গেছে। এসব কি এমনি এমনি হয়ে গেছে? আপনার আচরণ তো একদম সন্ত্রাসীর মতো। ডক্টর প্রীতি বলে, তুমি আসলেই মানুষ না, তুমি পুলিশে থাকলে মানুষকে মেরে ফেলবে। শ্যামলাল বলে, স্যার আপনার পুনরাগের বদলা এখানে নিয়েন না, এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু ডক্টর তার কোনো কথাই শোনে না, তাই শ্যামলাল রেগে সেখান থেকে চলে যায়। অপরদিকে হোম মিনিস্টারকে তার পিএ বলে, স্যার সামনে নির্বাচন, তাই আমাদের বেশি বেশি প্রচারণার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের করা উন্নয়নগুলো মানুষের মাঝে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে বেশি বেশি প্রচার করতে হবে। মিনিস্টার শশীধর বলে, কিন্তু কেস যেভাবে চলছে এভাবে চললে আমাদের বর্তমান যে কাজ চলছে সেগুলো শেষ করতে পারবো না। পিএ বলে, স্যার যখনই ভালো কিছু করতে যাই না কেন তখনই কোনো না কোনো বাধা আসে। শশীধর বলে, যাই হোক না কেন আমাদের তো কাজগুলো শেষ করতেই হবে। শেখর বলে, স্যার আমরা আপনাকে নিয়ে একটা ওয়েব সিরিজ করতে পারি, জনগণ আপনাকে স্ক্রিনে দেখলে আরো খুশি হয়ে যাবে। শশীধর বলে, এভাবে ভোট পাওয়া যায় না, ভোট পেতে হলে সরাসরি মাঠে নামতে হয়। অপোজিশন পার্টির থমাস লুকার অতীত সম্পর্কে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখো। শত্রুর দুর্বল জায়গায় আঘাত করলে জেতার সম্ভাবনা বেড়ে যাবে। আমার জানা মতে স্ত্রী থাকা সত্ত্বেও তার বাইরে সম্পর্ক আছে। আমাকে নিয়ে ওয়েব সিরিজ করা বাদ দিয়ে ওসব বানানোর চেষ্টা করো, পাবলিক তো এসবই খায়। বাসার সামনে সাংবাদিকদের দেখে শশীধর তাদেরকে ডাকলে তারা জিজ্ঞেস করে, স্টিফেনের কেসে কি শ্যামলালকে সাসপেন্ড করা হবে? শশীধর বলে, তদন্ত শেষ হলে বোঝা যাবে কে আসল অপরাধী। অপরদিকে হাসপাতালের মেডিকেল টিমের মিটিং বসেছে। ডক্টর পিট্টি সব ডক্টরদেরকে বলে, লেখক দার্শনিকদের মতোই ডক্টর রামাস্বামীর বড় পরিচয় হচ্ছে তিনি একজন প্যারা সাইকোলজিস্ট। সে আগামীকাল থেকে 7 দিনের জন্য আমাদের কলেজ ক্যাম্পাসে একটা ক্যাম্পেইন করবে। তার লেকচারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। ডক্টর রেবেকার আপ্রাণ চেষ্টার মাধ্যমে প্রফেসর রামাস্বামীকে এই ক্যাম্পেইনের জন্য রাজি করানো হয়েছে। পিট্টি ডক্টর সাজিকে মনমরা দেখে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? সাজি বলে, স্যার আমরা তো সবাই ডক্টর, আমরা বৈজ্ঞানিকভাবে রোগীদের সেবা দিই। মেডিকেল সায়েন্স যা বলে আমরা শুধু তাই বিশ্বাস করি। আমরা যদি এসব ভণ্ড স্বামী আর ভূত পিতাসে বিশ্বাস করি তাহলে সাধারণ মানুষ কি বলবে? আমার কাছে তো এসব একেবারেই বোকামি মনে হচ্ছে। আর এটা শুধু আমার কথা না, আমার মতে এখানকার সব ডক্টর এটাই বলবে। রেবেকা রেগে বলে, আপনি শুধু আপনার কথা বলেন, বাকিদের কথা তারা নিজেরাই বলতে পারবে। প্রীতি বলে, প্যারাসাইকোলজি সায়েন্সেরই একটা ছদ্মনাম, দেশের কোনো মেডিকেল কলেজই এই বিষয়টা প্রমোট করে না। রেবেকা বলে, সায়েন্স আসার আগে মানুষ ঠিকই এসব বিশ্বাস করত, এই জ্ঞান দিয়েই রোগের চিকিৎসা করত। আপনারা যদি মনে করেন প্যারাসাইকোলজি শুধু ভূতপ্রেত নিয়ে কাজ করে তাহলে ভুল ভাবছেন। প্যারাসাইকোলজি আরো অনেক বিষয় নিয়ে কাজ করে, আর এটা তো স্টাফদের মিটিং। তাহলে পোস্ট গ্রাজুয়েট কৃতি এখানে কি করছে?
ডক্টর প্রীতি কৃতিকে বলে তুমি বাইরে যাও। পরের দিন হাসপাতালে রামাস্বামীর সেমিনার শুরু হয়। রামাস্বামী বলে প্যারাসাইকোলজি কোনো জাদুবিদ্যা না, এটা একটা বিজ্ঞান। আপনাদের মধ্যে কতজন একথা বিশ্বাস করে? সেমিনারে প্রায় সবাই হাত উঁচু করে সমর্থন জানায়। রামাস্বামী বলে প্যারাসাইকোলজি হচ্ছে বিজ্ঞানের ছদ্মনাম। প্যারাসাইকোলজিতে বিশ্বাস ভণ্ডামি ছাড়া কিছুই না। যারা এই কথা বিশ্বাস করে তারা এবার হাত তুলুন। প্রীতি হাত উঁচু করলেও সাজি হাত তোলে না। রামাস্বামী বলে এই সেমিনারে তাহলে আপনি একমাত্র মানুষ যে এইসবে বিশ্বাস করে না, তাহলে আপনি এখন স্টেজে আসুন। কৃতি স্টেজে গেলে রামাস্বামী বলে ডক্টর কৃতির মতোই সমাজে অনেকে আছে যারা প্যারাসাইকোলজিকে ভণ্ডামি বলে। এবার আমরা ডক্টর কৃতির মাধ্যমে প্রমাণ করব প্যারাসাইকোলজি কোনো ভণ্ডামি না। রামাস্বামী কৃতিকে একটা চেয়ারে বসিয়ে বলে এবার আমরা দেখব কথা না বলেও একজন মানুষের মাইন্ডে কি চলছে সেটা কিভাবে জানা যায়। স্বামী কৃতির সামনে এসে তার দুই কাঁধে হাত রেখে একটা তুড়ি বাজাতেই কৃতি অজ্ঞান হয়ে যায়। স্বামী সবাইকে বলে ভয় পাবেন না। কিছুক্ষণের জন্য কৃতি ঘুমিয়ে গেছে। তারপর আবারও তুড়ি বাজাতেই কৃতির জ্ঞান ফিরে আসে। স্বামী কৃতিকে বলে এবার চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। একটা কালো কাপড় দিয়ে স্বামী কৃতির চোখ বেঁধে বলে শুধু তোমার কানগুলো সজাগ রাখো। স্বামী সবাইকে একটা পেইন্টিং দেখিয়ে বলে আপনারা সবাই মনে মনে এই ছবিটার কথা ভাবেন। সেমিনারে সবাই চোখ বন্ধ করে ছবিটার কথা ভাবতে শুরু করে আর সেটা কৃতির মাইন্ডে পাঠানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর স্বামী কৃতিকে ছবিটার সামনে এনে বলে এবার বলো এতক্ষণ তুমি কি ভাবছিলে? কৃতি সবাইকে বলে একটা নদী, তার তীরেই একটা গাছ, যেখানে দুজন জেলে মাছ ধরছে আর আকাশটা কালো মেঘে ঢাকা। স্বামী কৃতির চোখ খুলে দিতেই স্টেজে সেই ছবিটা দেখেই কৃতি হতবাক হয়ে যায়। অপরদিকে দেখা যায় দুইজন জেলে নদীতে মাছ ধরছে। নদীর তীরেই একটা গাছ আর আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। দুজন মিলে জাল টেনে তুলতে না পারলে একজন জেলে বলে জালে মনে হয় কিছু একটা আটকে গেছে, তাই সে পানিতে লাফ দেয়। বেশ অনেকক্ষণ পর উঠে এসে বলে জালে একটা ড্রাম আটকে গেছে, মনে হচ্ছে ড্রামের ভেতরে কিছু একটা আছে। দুজন বেশ কষ্টে ড্রামটা টেনে নৌকায় ওঠায়। টানতে টানতে ড্রামটা নদীর পাশের মাঠে আনলে ড্রামের এক পাশের সিমেন্ট খুলে পড়ে যায়। ঘটনা ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। সেই জেলে ইন্সপেক্টরকে বলে মাছ ধরতে গেলে জালের মাঝে ড্রামটা আটকে যায়। অনেক কষ্টে ড্রামটা নদীর কিনারে এনে দেখি তার মাঝে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে একটা লাশ রাখা। তখনই সিআই সনাতন এসে জিজ্ঞেস করে ফরেন্সিক টিম কি এসেছে? ইন্সপেক্টর সাতিয়া জানায় হ্যাঁ, তাদের কাজ শুরু করে দিয়েছে। প্রীতি ড্রাম থেকে সব প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে। তার পাশেই সাইরাম দাঁড়িয়ে আছে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে ড্রামটা কেটে জমাট বাঁধা সিমেন্ট গুলো ভাঙলে সেখানে একটা মাথার খুলি দেখা যায়। সব হাড়গোড় গুলো জড়ো করে দেখা যায় মাথার খুলির বাম পাশের চোয়ালে একটা বল গেঁথে আছে। ফরেন্সিক টিমের মতে লাশটা অন্তত 2 মাস আগে। প্রীতি কঙ্কালের খুলির মাঝে পাওয়া বলটা হাতে নিয়ে দেখে সেটা বেশ ভারী। লাশ ল্যাবে আনার পর প্রীতি পুলিশকে জানায় লাশের পেলভিক ফ্লোর দেখে বোঝাই যাচ্ছে এটা একটা মেয়ের লাশ। ডক্টর পিট্টি বলে ড্রামের মধ্যে কঙ্কাল ছাড়াও আর বাকি যা পাওয়া গেছে সেগুলো 4 বছরের পুরনো আর মেয়েটার বয়স সম্ভবত 24 থেকে 25 বছর। প্রীতি বলে মাথার খুলির পেছনের দিকে আঘাতের একটা গভীর ক্ষত আছে। পা দুটো ভাঁজ করে মাদার সাথে বাঁধা হয়েছিল। তারপর ড্রামের মধ্যে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে। মেয়েটা তখনও বেঁচে ছিল। নাক মুখ দিয়ে সিমেন্ট যাওয়ার কারণে সে মারা গেছে। এদিকে ইন্সপেক্টর সাতিয়া এক পাশে এসে একজনকে কল দিয়ে বলে তাড়াতাড়ি দেখো তো 2018 থেকে 2019 সালের মাঝে কতগুলো মেয়ের মিসিং কেস আছে। মেয়েগুলোর বয়স 24 থেকে 25 বছর হতে হবে। একটা এভিডেন্স ব্যাগে সিআই সনাতন সবুজ রঙের কিছু দেখে জিজ্ঞেস করে এসব কি? একজন ডক্টর বলে এগুলো মেয়েটার জামা পচে গিয়ে সিমেন্টের মাঝে আটকে গেছে। পিট্টি বলে আমরা 2 ধরনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, তাদের মাঝে একজন ছেলে আর আরেকজন মেয়ে। কৃতি বলটা দেখিয়ে বলে এটা একটা জিওম 40+ মডেলের টেবিল টেনিস বল। সাইরাম বলে এই মডেলের বল তো প্রফেশনাল প্লেয়াররা ব্যবহার করে। কৃতি বলে এই ধরনের বল সাধারণত মানুষ নিজের সাথে রাখে না। বিষয়টা একটু অদ্ভুত, হয়তো এই বলটাই কেসের রহস্য সমাধান করতে সাহায্য করবে। সবাই থানায় যাওয়ার সময় সাতিয়া মেয়েটার জামা আর বলের এভিডেন্স ব্যাগটা সাথে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের দরজা পার হওয়ার পরেই বলটা ব্যাগ থেকে পড়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে কৃতির পায়ের কাছে আসে। শশীধর সনাতনকে বাসায় ডেকে বলে কয়েকদিন আগেই পুলিশ লকআপে একজন মারা গেল, এখন আবার ড্রামে একটা মেয়ের লাশ পাওয়া গেল। সাংবাদিকরা তো উঠে পড়ে লেগেছে, নির্বাচনের সময় চলে এসেছে, যা করার তাড়াতাড়ি করো। সাইরাম এই কেসের দায়িত্ব তোমার, ইলেকশনের আগে আমি এর সমাধান চাই। এদিকে আজ রামাস্বামীর ক্যাম্পেইনিং এর শেষ দিন। মেডিকেল টিম থেকে হাসপাতালে পুরনো একটা মর্গে নিয়ে আসে। মেরামতের কাজের জন্য মর্গটা আপাতত বন্ধ আছে। স্বামী বলে আজ শেষ দিন, ভেবেছিলাম আরো অনেকে আসবে। ডক্টর রেবেকা বলে অনেকে আজ আপনার এক্সপেরিমেন্টের ভয় মর্গে আসেনি। পিট্টি স্বামীকে বলে আপনি কি সত্যি এই কাজটা করবেন? স্বামী বলে আমি আগেও এমন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছি, আত্মা দেখা, তাদেরকে এই দুনিয়ায় ডেকে আনা, এসবে পুরোপুরি সফল হতে পারিনি। কখনো আত্মা এসেছে তো কখনো তারা সাড়া দেয়নি। শুনেছি এই হাসপাতালের পুরনো মর্গে আত্মাদের দেখা যায়, দেখি আজ খুঁজে পাই কিনা। স্বামী ব্যাগ থেকে একটা
ইএমএফ মিটার বের করে। ইএমএফ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এটা আসলে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা ব্যবহার করে। আত্মাদের মাঝ থেকে বের হওয়া ফ্রিকোয়েন্সি ধরতে এই ম্যাগনেটিক ডিভাইস ব্যবহার করা হয়। কৃতি জিজ্ঞেস করে, আপনি বলেছেন কখনো আত্মা শনাক্ত করতে পেরেছেন তো কখনো ব্যর্থ হয়েছেন, এমনটা কেন? স্বামী বলে যে আত্মাগুলো আমার মাইন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমি তাদেরকেই শনাক্ত করতে পারি। কৃতি জিজ্ঞেস করে, এই পুরনো মর্গে গিয়ে যে আপনি আত্মা দেখা পেয়েছেন সেটা আমরা কিভাবে বুঝবো? স্বামী বলে, তাহলে তো তোমাকে ভিতরে যেতে হবে। স্বামী ইএমএফ মেশিনটা কৃতিকে দিয়ে ব্যাগ থেকে একটা টর্চ বের করে বলে, এটাও নিয়ে যাও, দরকার পড়বে। কৃতি টর্চ আর ডিভাইস নিয়ে মর্গের দিকে এগিয়ে যায়। মর্গের ভেতরে বেশ অন্ধকার, আশেপাশে অল্প কয়েকটা লাইট জ্বলছে আর নিভছে। সবগুলো করিডোর পার হয়ে কৃতি সেই রুমে আসে যেখানে লাশের পোস্টমর্টম করা হতো। হলরুমের ভিতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেলে কৃতি ভয়ে চমকে ওঠে। কিছুটা দূরেই হলরুমের অ্যাডজাস্ট ফ্যানটা আচমকাই চালু হয়ে গেলে মর্গের মাঝে দমকা হাওয়া বইতে শুরু করে। সাথে সাথেই কৃতির চোখের সামনে কিছু অস্পষ্ট দৃশ্য ভাসতে শুরু করে, মানে কোনো আত্মা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একটা টেবিল টেনিস বল ড্রপ খেতে খেতে কৃতির পায়ের কাছে এসে পড়ে, আর তখনই সেই ডিভাইসটা সিগন্যাল দেয়। তার মানে কোনো আত্মা কৃতির আশেপাশেই আছে। আশেপাশে সব আলো জ্বলতে আর নিভতে শুরু করে। মর্গের মাঝে ভয়ানক শব্দে বাতাস বইতে থাকে। কৃতি ভয়ে জোরে একটা চিৎকার দিলে সব ডক্টররা দৌড়ে মর্গের দিকে আসে। ভেতরে এসে দেখে কৃতি মেঝেতে পড়ে আছে। সবাই মিলে কৃতিকে উঠিয়ে বসায়। চেম্বারে এসে আরভিন বলে, ওই স্বামীর কথায় নিজের ইগোতে পড়ে মর্গের ভিতরে গেলে এখন এসে বলছো একটা মানুষের ছায়া দেখেছো, একটা বল দেখেছো। কৃতি বলে, আমি সত্যি বলছি, তাছাড়া ইএফএম মিটারও তো সিগন্যাল দিয়েছে। আরভিন বলে, বিদ্যুৎ চমকালেও ওই মিটারে রিডিং ওঠে, আসলে তো আত্মা বলতে কিছুই নেই। কৃতি বারবার বোঝানোর চেষ্টা করলেও আরভিন মজা করে বলে, আমার মনে হয় তোমার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। অপরদিকে রাম সনাতনকে বলে, স্যার এটা আলকাট্রার ড্রাম না, এটা ভিটামিন নামের কেমিক্যালের ড্রাম। এগুলো ছাদকে ওয়াটারপ্রুফ করতে কনস্ট্রাকশন সাইটে ব্যবহার করা হয়। ড্রামের উপরে যে সিল আছে সেটা একটা জাপানি কোম্পানির নাম। তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে এই ব্যাচের ড্রামগুলো ভারতে পাঠানো হয়েছিল। যেই ইম্পোর্ট কোম্পানিকে পাঠিয়েছিল আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ক্রাইম ব্রাঞ্চে খোঁজ নিয়েছি, 2018 সালে ভারতে 50,000 উপরে মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের মাঝে 70টা মেয়ের বয়স 18 থেকে 30-এর মধ্যে। সনাতন বলে, এই এলাকায় বছরে লাখো লাখো টুরিস্ট আসে, তাই এটা বলা মুশকিল যে মেয়েটা এই শহরেই থাকতো কিনা। তাছাড়া এই শহরে মেয়ে পাচারকারী দল বেশ অ্যাক্টিভ। সাতিয়া বলে, আমার মনে হয় যে ফিঙ্গারপ্রিন্ট গুলো পাওয়া গেছে সেগুলো এনআইডির সাথে মিলিয়ে দেখা উচিত। অপরদিকে কনস্ট্রাকশন সাইটে একটা লোক ফোনে কাউকে বলে, আমাদের এখানে অল্প বয়স্ক অনেক মেয়ে আছে। তখনই পেছন থেকে রাম আর সাতিয়া তাদের পরিচয় দিয়ে ড্রামের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি আগে দেখেছেন? লোকটা বলে, খবরে দেখেছিলাম। সাইরাম বলে, ভারতের এক ইম্পোর্ট কোম্পানি জাপান থেকে 250 লিটারের এই ড্রামগুলো 2017 সালের 7 ডিসেম্বর অর্ডার করেছিল। 2018 সালের 15 জানুয়ারি ভারতের ইম্পোর্ট কোম্পানি সেগুলো আপনার কনস্ট্রাকশন কোম্পানিতে ডেলিভারি করে। লোকটা বলে, তখন এই কেমিক্যালটা ভারতে পাওয়া যেত না, ইঞ্জিনিয়াররা বলেছিল, তাই জাপান থেকে অর্ডার করেছিলাম। সাতিয়া লোকটার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য বাহানা করে তার কাছ থেকে লাইটার নিয়ে নেয়। সাইরাম বলে, ওই কেমিক্যাল গুলো তুমি আর কাদের কাছে বিক্রি করেছিলে তার বিস্তারিত আমাকে দিবে। লোকটা বলে, আমি সবকিছু ডায়েরিতে লিখে রেখেছিলাম, কিন্তু 2018 সালের বন্যায় সেটা নষ্ট হয়ে গেছে। রাম বলে, দেখো এখন আমার সন্দেহ তো তোমার দিকেই। তুমি যদি অন্য কাউকে দেখিয়ে দাও তাহলে আমরা তাকেই সন্দেহ করব, না হলে তোমাকে থানায় নিয়ে যাব, তখন তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কৃতি বিছানায় শুয়ে তার ছোট ভাই কালিদাসের সাথে কাটানো দিনগুলোর কথা মনে করছিল। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। কৃতি মেসেজ দেখতে গিয়েও ফোনটা রেখে দেয়। তখনই তার দাদি এসে বলে, সব খাবার ঠিকমতো প্যাক করেছিস তো? কৃতি জিজ্ঞেস করে, দাদি সত্যি কি আত্মাদেরকে দেখা যায়? দাদি বলে, তুই তো সবাই বিশ্বাস করতি না, তাহলে হঠাৎ কেন জিজ্ঞেস করছিস? শোন, আমরা যা দেখতে পাই না তার মানে এটা না যে সেই জিনিসটা পৃথিবীতে নেই। আমরা যখন মায়ের পেটে থাকি তখন আত্মা আমাদের শরীরে আসে, আবার যখন মারা যায় আত্মা শরীর ছেড়ে চলে যায়। এই আত্মাগুলো তাদের জীবনের ইচ্ছা পূরণ করতে পারে না। যাদের অন্যায় হয়ে মারা হয় সেই আত্মাগুলো আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। আমার ছোট পোতার আত্মাও হয়তো আমাদের আশেপাশেই ঘুরছে। তখনই ঘরের আলোগুলো বন্ধ হয়ে যায় আর ঝড়ো বাতাস বইতে শুরু করে। পরদিন সকালে কৃতি হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। জঙ্গলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক অশরীরী আত্মা তার দিকে তেড়ে আসতে থাকে। বিষয়টা বুঝতে পেরে কৃতি একবার পেছনে তাকিয়ে দৌড়াতে শুরু করে। কোনো মতে দৌড়ে লেডিস হোস্টেলের ভিতরে এসে গেট লাগিয়ে দেয়। তার রুমের দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে। এত সকালে বিরক্ত হয়ে কৃতির রুমের দরজা খুলে দিলে কৃতি ঘরে ঢুকে ভয়ে দরজা লাগিয়ে দেয়। রুমের দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে সেখানে তো কেউই নেই। তাকে দেখে আত্মাটা সেখান থেকে চলে যায়। রুমমেট এসে বলে, বাইরে কেউ নেই, বিছানায় গিয়ে ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। পড়ার টেবিলে আসতেই কৃতি স্বামীর একটা প্রসপেক্টাস দেখতে পায়। সাথে সাথেই সে স্বামীর কাছে গিয়ে বলে, সেদিন মর্গে আর আজ সকালে জঙ্গল থেকে রুম
পর্যন্ত আমি এক আত্মাকে অনুভব করেছি, কিন্তু আমি ছাড়া সেই আত্মাকে আর কেউ দেখতেই পায় না। এটা কি আসলেই আত্মা নাকি আমাকে কেউ ফলো করছে? সব শুনে স্বামী বলে, আত্মার কথা শুনতে বা তাকে কেউ দেখতে পায় না। যদি তুমি তাদেরকে দেখতে পাও এটাকে আশীর্বাদ হিসেবে নাও। আমি তোমাকে বলেছিলাম যাদের সাথে আত্মার চিন্তা ভাবনা এক হয় তারা সেই মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যদি আত্মাটা তোমাকে ফলো করে তার মানে সে তোমাকে কিছু বলতে চাচ্ছে। যদি সে তোমার ক্ষতি করতে চাইতো তাহলে এতক্ষণে সেটা করতে পারতো, কিন্তু সে কোনো ক্ষতি করেনি। স্বামী কৃতিকে মিটাটা দিয়ে বলে, এরপর আর ভয় পেও না। সে কে তোমাকে কি বলতে চায় শোনার চেষ্টা করো। মানুষের চাইতে আত্মাকে বিশ্বাস করা বেশি নিরাপদ। রাতে কৃতির রুমমেট ওয়াশরুমে গেলে কৃতি ল্যাপটপে আত্মাদের সম্পর্কে আর্টিকেল পড়তে থাকে। তখনই দরজার বাইরে থেকে টেনিস বল ড্রপ খাওয়ার শব্দ শোনা যায়। কৃতি ল্যাপটপটা রেখে ধীরে ধীরে টেবিলের কাছে মিটারটা হাতে নেয়। ঘরের মাঝে দমকা হাওয়া বয়ে যায়। কৃতির চোখের সামনেই সেই ঝাপসা দৃশ্যগুলো ভাসতে শুরু করে। মানে কোনো এক আত্মা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তখন একটা বল ড্রপ খেতে খেতে কৃতির পায়ের সামনে এসে থেমে যায় আর মিটারে সিগন্যাল দেয়, মানে আত্মাটা এখানেই আছে। রুমের সব আলো বন্ধ হয়ে দরজাটা আপনা আপনি খুলে যায়। কৃতি বেশ সাহস নিয়ে ঘর থেকে বেরিয়ে হোস্টেলের করিডোরে হাঁটতে থাকে। তখনই একটা ট্যাগ বাতাসে ভাসতে ভাসতে কৃতির সামনে এসে পড়ে। এই ধরনের ট্যাগে সাধারণত পরিচয় শনাক্তের জন্য নম্বর লিখে লাশের পায়ে বাঁধা থাকে। কৃতি সেটা উঠাতে গেলেই ট্যাগটা জোনাকি পোকার রূপ নিয়ে উঠতে শুরু করে। কৃতিও সেটাকে ফলো করতে থাকে। জোনাকি ফলো করতে করতে কৃতি হোস্টেল থেকে বের হয়ে হাসপাতালে চলে আসে। অনেক দূর আসার পরে জোনাকি পোকা প্রফেসর পিট্টির চেম্বারের সামনে আসলেই দরজাটা খুলে যায়। কৃতি প্রফেসর পিট্টির রুমে ঢুকে পড়ে। চেম্বারে ঢুকে জোনাকি পোকা চারপাশে ঘুরতে ঘুরতে একটা আলমারির সামনে গেলেই আলমারির আলো জ্বলে ওঠে। সেই আলমারির ভেতরে বেশ কিছু ট্রফি রাখা। জোনাকি পোকা সেই ট্রফিগুলোর মাঝ থেকে একটা ট্রফির উপরে বসে। কৃতি দেখে সেই ট্রফিতে লেখা পিং পং টুর্নামেন্ট 2017। হঠাৎ কৃতির ধ্যান ভাঙে। কৃতি খেয়াল করে সে এখনো তার ঘরেই আছে। ঘড়িতে রাত 10:40। কৃতির সাথে আত্মাটা দেখা করতে এসেছিল। তখন সময় ছিল 10:25। রুমমেট ওয়াশরুম থেকে বের হলেই কৃতি জিজ্ঞেস করে, বিদ্যুৎ চলে গিয়েছিল? রুমমেট বলে, কই না তো, তোর সাথে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। কি সব আজে বাজে কথা বলছিস? কৃতি পরের দিন সকালে প্রফেসরের রুমে গিয়ে দেখে সত্যি সেখানে সেই ট্রফিটা রাখা। সাথে সাথে কলেজের লাইব্রেরিতে গিয়ে 2017 সালের কলেজ ম্যাগাজিনটা বের করে। গল্প চলে আসে 2017 সালে। মেডিকেল কলেজের মেয়েদের টেবিল টেনিসের প্রতিযোগিতা হচ্ছে। পাশেই টেবিলের উপরে সেই ট্রফিটা রাখা। খেলায় জেতার পরে সেই ট্রফিটা সারাকে দেওয়া হয়। ট্রফি হাতে সেদিনের সেই ছবিটাই ম্যাগাজিনে দেওয়া হয়েছিল। কৃতির মনে পড়ে গতকাল রাতে তার সামনে একটা ট্যাগ পড়েছিল। সাথে সাথেই সে দৌড়ে কলেজের ল্যাবে যায়। কেরালা পুলিশের ফরেন্সিক ওয়েবসাইটে গিয়ে কেস নম্বর দিয়ে সার্চ করতে দেখে এটা কয়েকদিন আগে নদীতে পাওয়া সেই বেওয়ারিশ মেয়েটার কেস। মানে ড্রামে পাওয়া ওই লাশটা ছিল সারার। আর সারার আত্মা এখন কৃতিকে কিছু একটা বলার চেষ্টা করছে। তখনই বলের ড্রপ খাওয়ার শব্দ ভেসে আসে। কৃতি পেছনে তাকিয়ে দেখে ল্যাবের দরজাটা খোলা। কৃতি ট্রফি নিয়ে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করে। আরভিন বলে, টেনিস টুর্নামেন্টের কিছুদিন আগে আমি সারা সম্পর্কে জানতে পারি। কলেজে অনেকেই সারাকে পছন্দ করত। ফার্স্ট ইয়ারে হোস্টেলে ওঠার পরে আমরা প্রতি রাতে ভয়ে থাকতাম কখন কাকে ধরে নিয়ে র্যাগিং শুরু করে দিবে। সিনিয়রদের আসার সময় হলেই আমরা যেখানে থাকি না কেন রুমে ঢুকে পড়তাম। কিন্তু একদিন ওরা আমাকে ধরে ফেলে। দুজন সিনিয়র আমাকে নিয়ে পুরনো মর্গের দিকে রওনা দেয়। তাদের মধ্যে একজনের নাম ছিল শানু। সে আমাকে বলে যারা আত্মহত্যা করত তাদের লাশগুলো পুরনো মর্গে রাখা হতো। শানুর বন্ধু দাস বলে, এক রাতে তোমার মতো ফার্স্ট ইয়ারের এক স্টুডেন্ট মর্গের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে একটা মেয়ের কান্না শুনতে পায়। ছেলেটা মর্গের ভিতরে গিয়ে কাউকে দেখতে পায় না, কিন্তু মর্গ থেকে বের হওয়ার সময় সে দরজা খুলতেই পারে না। তারা যখন গাড়িতে করে মর্গের দিকে আসছিল তখন শানুর বাকি বন্ধুরা আর সারা মিলে মর্গের ভিতরে বিভিন্ন জিনিসের সেট আপ করছিল। মানে তারা আরভিনকে ভয় দেওয়ার জন্য প্ল্যান করেছে। শানু আরভিনকে বলে, পরের দিন ওয়াচম্যান দেখে ছেলেটা মর্গ থেকে বের হয়ে আসছে। কপাল ভালো যে সে বেঁচে গিয়েছিল। তারপর থেকে মর্গের ওইদিকে আর কেউ যায় না, বিশেষ করে রাতের বেলায়। মর্গের সামনে আসলেই সারা তাকে বলে সব রেডি। সে আরভিনকে গাড়ি থেকে নামিয়ে কলার ধরে বলে, মর্গের ভেতরে গিয়ে কি করতে হবে সেটা আমি তোকে বলছি। এইরকম একটা টেবিল টেনিস বল ভিতরে কোথাও লুকিয়ে রাখা আছে, ভেতরে গিয়ে সেই বলটা খুঁজে নিয়ে আয়। আরভিন ভয় পেলে সারা বলে, ডক্টর হতে হলে ভেতরের ভয়কে দূর করতেই হবে। সবাই মিলে জোর করে আরভিনকে মর্গের ভেতরে
ঢুকিয়ে দেয়। আরভিন ভয়ে কাঁপতে কাঁপতে মর্গের ভেতরে হাঁটতে থাকে। চারপাশে ভীষণ অন্ধকার। হঠাৎই মর্গের দরজা বন্ধ হয়ে গেলে আরভিন কেঁপে ওঠে। পরের দিন সকালে প্রফেসর শানু আর তার বন্ধুদেরকে বলে, তোমাদের একটা কথাও শুনবো না। তোমাদেরকে অনেকবার বলেছি কোনোদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এর দায় কে নিবে? গতকাল রাতে যদি আরভিনের কিছু হয়ে যেত সব দোষ তো আমার ঘাড়েই পড়তো। তোমরা এখন আর ছাত্র নেই, সবাই ডক্টর হয়ে গেছো। এখন যদি এসব করো তাহলে রোগী সামলাবে কিভাবে? সারা বলে, স্যার আপনি তো বলেছিলেন আপনার সিনিয়র আপনাকে এভাবে মর্গে আটকে রাখার পরই আপনার সাহস বেড়ে যায়, আর তার ফলেই আজ আপনি এত বড় ডক্টর হয়েছেন। প্রফেসর বলে, তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার পুরোই আলাদা। আইন বদলে গেছে। এখন যদি এই বলদ আরভিন ফেসবুকে পোস্ট দেয় বা পুলিশ কেস করে তাহলে তোমাদের সবার ক্যারিয়ার শেষ। সানু বলে, এই বলদটা কমপ্লেন করবে না। কিরে, কমপ্লেন করবি? আরভিন ভয়ে ভয়ে বলে, না না আমি কোনো কমপ্লেন করব না। গল্প চলে আসে বর্তমানে। ট্রফি থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কৃতি সেটাকে ডেটাবেজে স্ক্যান করতে দেয়। এরপর 2017 সালের সব পত্রিকাগুলো পড়তে শুরু করে। গল্প চলে আসে 2017 সালে। মেডিকেল কলেজের বাইরে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে। মিনিস্টার আসলে সারা বলে, যেসব ডক্টরদেরকে ট্রান্সফার করা হয়েছে তাদের আবারও এই হাসপাতালে ফিরিয়ে আনেন। আরো কিছু নতুন ডক্টরদেরকে নিয়োগ দেন। কলেজ কর্তৃপক্ষ বলছে, গত 2 মাস আপনার কারণে এই কাজগুলো পিছিয়ে আছে। আপনাকে আমরা অনেকবার চিঠি পাঠিয়েও কোনো সমাধান পাইনি। শানু বলে, প্রতিদিন সরকারি হাসপাতালে হাজারো মানুষ আসে। গরিব মানুষ একটু ভালো ট্রিটমেন্ট চায়, আর আপনার যদি অভিজ্ঞ ডক্টরদেরকে এভাবে ট্রান্সফার করে দেন তাহলে মানুষ চিকিৎসা পাবে কিভাবে? আমাদের হাসপাতালে অপারেশন করার জন্য একজন অভিজ্ঞ ডক্টরও নেই। সারা বলে, আপনি যদি আমাদের দাবি না মানেন তাহলে আমরাও স্ট্রাইকে গিয়ে চিকিৎসা দেওয়া বন্ধ করে দিব। শানু বলে, সামনে নির্বাচন, তাই বিষয়টা জলদি সমাধান করেন। মিনিস্টার বলে, আসলে এটা সরকারি বিষয়, সবকিছুই নিয়ম অনুযায়ী চলে। সারা রেগে বলে, আপনার মতো মানুষদের কারণে সিস্টেম ঠিকমতো চলতে পারে না। কিন্তু মিনিস্টার হিসেবে পাত্তা না দিয়েই গাড়িতে উঠে চলে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। একসময় পুলিশ মারতে মারতে সবাইকে হোস্টেলের ভেতরে ঢুকিয়ে দেয়। এভাবেই আন্দোলন শেষ হয়ে যায়। কৃতির চোখের সামনে সেই আবছা দৃশ্যগুলো আবারও ভাসতে শুরু করে। পত্রিকার মাঝে একটা ছেলের ছবির চারপাশে হঠাৎ আগুন ধরে যায়। পরদিন সকাল হতেই ব্রেকিং নিউজে বলা হয়, ব্যারেল মার্ডার কেসে যে মেয়ের কঙ্কাল পাওয়া গেছে সেটা গত 4 বছর আগে নিখোঁজ হওয়া মেডিকেল স্টুডেন্ট সারার লাশ। সারাকে নির্মমভাবে হত্যা করে ড্রামে সিমেন্ট দিয়ে পুঁতে রাখা হয়েছিল। সারার ফিঙ্গারপ্রিন্টের সাথে লাশের মুখে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। ফরেন্সিক ডক্টর প্রমাণ করেছে কঙ্কালটা সারার, যে 24 মার্চ 2018 সালের মধ্যরাতে নিখোঁজ হয়েছিল। শানু হলে এসে টিভিতে এই খবর দেখতেই তার চোখ ছলছল করে ওঠে। খবরে বলা হয়, সারার এমন নির্মম মৃত্যুতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আঙ্গুল তুলেছে তখনকার হোম মিনিস্টারের উপরে। কৃতি পেছনে তাকিয়ে শানুকে দেখতেই চোখের পলকেই শানু সেখান থেকে চলে যায়। মেডিকেলের সবাই মিলে সারাকে শেষ বিদায় জানানোর জন্য তার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তাকে সম্মান জানায়। শানু সেখানে আসতেই তার মনে পড়ে যায় সাজি। মায়ের সিনিয়র একদিন সারাকে প্রপোজ করলে সারা বলে তার জীবনে আগে থেকেই একজন আছে। তাই শানু এসে সারাকে জিজ্ঞেস করে, তোমার জীবনে নাকি কেউ আছে? সারা বলে, হ্যাঁ, বলেই দেয় হাঁটা। বেচারা শানুর তো মনটাই খারাপ হয়ে যায়। পরদিন সারাকে সাজির সাথে গল্প করতে দেখে শানুর তো প্রচুর রাগ হয়, কিন্তু শানু এসে বসতেই সারা বেশ ভাব দেখিয়ে দেয় হাঁটা। রাতে তারা আবার এক জুনিয়রকে মর্গে নিয়ে আসলে শানু সারাকে জিজ্ঞেস করে, তোমার যার সাথে সম্পর্ক চলছে সে কি খ্রিস্টান? সারা রেগে বলে, তাতে তোর কি রে, বিরক্ত করিস না তো। পরের দিন টেবিল টেনিস প্র্যাকটিসের সময় শানু আসতেই সারা রেগে দেয় হাঁটা। শানুর সামনে রাগ দেখালেও তার পিঠ পিছে ঠিকই হাসতে থাকে। শানু পরের দিন রেগে ব্যাগ নিয়ে হাঁটা দিলেই সারা স্কুটি নিয়ে তার গাড়ির সামনে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছিস? এখনই ব্যাগ নিচে নামা। শানু আজ উল্টা ভাব দেখিয়ে বলে, মেডিকেল ক্যাম্পে যাচ্ছি, 5 থেকে 6 দিন পরে ফিরবো। সারা হেসে বলে, ভেবেছিলাম একটা কথা বলবো, আসলে যে ছেলেকে আমি ভালোবাসি সে অনেক বোকা। এখন যা, আমাদের দুজনের ভবিষ্যতের ব্যাপার তো ভেবে চিন্তে উত্তর দিস। শানু খুশি মনে মেডিকেল ক্যাম্পে চলে যায়। কলেজের বাইরে দাঁড়িয়ে শানু সারার সাথে কাটানো সুন্দর সেই মুহূর্তগুলোর কথা ভাবছিল। তখনই কানমানি তার স্বামী সাদির সাথে গাড়িতে উঠে এই তিনজনকে দেখেও না দেখার ভান করে চলে যায়। আসলে সেদিন শানু যখন ক্যাম্প থেকে ফিরে আসে তখন দেখে পুলিশ তার বন্ধু কুঞ্চারিয়া দাস আর মর্গের গার্ডকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। হোস্টেলের সবাই পুলিশকে আটকালেও কোনো কাজ হয় না। শানু আসতেই কানমিনী বলে, গত রাত থেকে সারাকে পাওয়া যাচ্ছে না। শ্যাম সবাইকে থানায় এনে ইচ্ছা মতো মারতে মারতে এদের থেকে এটাই স্বীকারোক্তি দেওয়ার চেষ্টা করে যে এরাই সারাকে গুম করেছে। গল্প চলে আসে বর্তমানে। আরভিন শানুকে কীর্তির কাছে আনে। গত 4 বছর ধরে হন্যে হয়ে যাকে খুঁজছে তার এমন নির্মম মৃত্যুর খবরে শানু একদম ভেঙে পড়েছে। শানু বলে, আমি তদন্ত করে জানতে চাই সারার সাথে আসলে কি হয়েছিল। তুমি নাকি সারার সাথে জড়িত কিছু ঘটনা দেখতে পাচ্ছ? আমার তো বিশ্বাস হচ্ছে
না। কীর্তি বলে তদন্তের জন্য পুলিশ আছে, আর আমি এখানে কাউকে কিছু বিশ্বাস করাতে আসিনি বলে আরভিনকে রেগে বলে ওনাকে এখনই নিয়ে যাও। আরভিন ছানুকে টানতে টানতে নিয়ে গেলে কীর্তি রেগে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ তখনই সে আবারও সারাকে তার পাশেই অনুভব করে। চোখ বুঝতেই মনে হয় সে সেই পুরনো মর্গে পৌঁছে গেছে। একটা মেয়ে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছুটতে ছুটতে আচমকাই পড়ে যায়। হঠাৎ তার মনে হয় তার রুমে সারা সেই টেবিল টেনিস বল ঠুকঠুক করে শব্দ করছে। ল্যাপটপের দিকে তাকাতেই দেখে বলটা একা একাই ল্যাপটপের বাটনের উপরে লাফাচ্ছে। স্ক্রিনে সারার মেইল আইডি ওপেন হয়েছে। পাসওয়ার্ড টাইপ করতে করতে আচমকাই বলটা গায়েব হয়ে যায়। ইএমএফ মেশিনের সিগন্যালও বন্ধ হয়ে যায়। কীর্তির হুঁশ ফিরতে দেখে সত্যি সত্যি ল্যাপটপে সারার মেইল ওপেন করা, কিন্তু পাসওয়ার্ডের বক্সটা ফাঁকা। পাসওয়ার্ড কি কি হতে পারে ভাবতে ভাবতেই অনেকগুলো পাসওয়ার্ড টাইপ করে, কিন্তু কোনোটাই কাজ করে না। হঠাৎ তার সেই বলের কথা মনে পড়ে যে বলটা এক্সআই এমন কিছু টাইপ করছিল। সাথে সাথেই বলের নাম জিওম 40+ টাইপ করলেই মেইল ওপেন হয়ে যায়। মেইলের ড্রাফটে একটা মেইল দেখে কীর্তি হতবাক হয়ে তাকিয়ে থাকে। গল্প চলে আসে 2018 সালে। সারা, কানমিনী আর কুঞ্জারিয়া লাঞ্চে ক্যান্টিনে এসেছে। হঠাৎ তাদের ডক্টর গ্রুপে একটা মেসেজ আসে যে মুলাক্লাল গভর্নমেন্ট স্কুলের শিক্ষার্থীরা অর্গানিক ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, যাদের সবাইকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দৌড়ে ইমার্জেন্সি ইউনিটে আসতেই দাসকে দেখে বলে স্কুলের বাচ্চাদের কোথায় ভর্তি করা হয়েছে। দাস অবাক হয়ে জিজ্ঞেস করে কই, কোনো বাচ্চা তো ভর্তিই হয়নি। কানমেয়ে দাসকে ফুড পয়জনিং এর মেসেজটা দেখালে দাস বলে আরে এমন কত খবরই তো দেখায়, এটা নিশ্চয়ই ফেক নিউজ। হঠাৎ তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে সবাই দৌড়ে যেতে দেখে অ্যাম্বুলেন্স, অটো যে যেভাবে পারছে বাচ্চাদেরকে নিয়ে হাসপাতালে আসছে। সারা আর তার সব বন্ধুরা মিলে সব বাচ্চাদেরকে বেডে নিয়ে আসে। স্বাস্থ্যমন্ত্রী বাচ্চাদেরকে দেখতে এসে মিডিয়াকে বলে আপনারা যেমন ভয়ানক অবস্থা বানিয়েছেন তেমন কিছুই হয়নি, সামান্য অসুস্থ হয়েছে, সবাই 2 থেকে 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তবে তাদের এই অবস্থা কিভাবে হলো তার একটা সুস্থ তদন্ত করা হবে। রাতে ডিউটি শেষে বের হতে গেলেই কানমিনীর পায়ে একটা ওষুধের বোতল লাগে। সে সেটা তুলে সামনে সবুজ বাস্কেটে ফেলে দেয়। সারা পিছন থেকে দেখে বলে আমি রুমে যাচ্ছি, কাজ শেষ করে তুইও চলে আয়। সারা গোসল করে বের হতেই হলের টিভিতে শোনে অর্গানিক ক্যান্টিনের খাবার খেয়ে মুলাক্লাল ক্যান্টিনের 100 জন স্টুডেন্ট ফুড পয়জনিং এ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ক্লাস 5 এর স্টুডেন্ট কালিদাস মারা গেছে। বিপক্ষ দলের মতে এর জন্য বর্তমান মন্ত্রী লুকার কেয়ালার অর্গানিক ফুড ক্যাম্পেইনিং দায়ী। তাই কালিদাসের মৃত্যুর দায় নিয়ে লুকা যেন রিজাইন করে। তার মানে কি কালিদাসের মৃত্যুর সাথে সারার মৃত্যু জড়িত? ভাইয়ের কথা মনে পড়তেই কীর্তি হতবম্ব হয়ে যায়। সারা দৌড়ে আইসিইউর বাইরে আসে দেখে কালিদাসের মা তার জন্য আহাজারি করছে। কালিদাসের এমন মৃত্যু সারা কোনোভাবেই মানতে পারছিল না। তার শুধু এটাই মনে হচ্ছে যে এর পেছনে অনেক বড় কোনো ষড়যন্ত্র আছে, না হলে তারা আগে কিভাবে বাচ্চাদের ফুড পয়জনিং এর খবর পেল। আর একদম সুস্থ বাচ্চা কালিদাস হঠাৎ কিভাবে মারা গেল? সারা কোনোভাবেই স্বস্তি পাচ্ছিল না। তখনই তার মনে পড়ে সেই ওষুধের বোতলের কথা, যেটা কানমিনী সেদিন মেঝে থেকে উঠিয়ে ফেলেছিল। দৌড়ে সেই বাস্কেটের কাছে এসে একটু খুঁজতেই বোতলটা পেয়ে যায়। ভালো করে পড়ে দেখে তাতে প্রোপোফল লেখা। অজানা এক আতঙ্কে জলদি কালিদাসের ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করতেই দেখে তার ভয়ে ঠিক কালিদাস সেই প্রোপোফলের কারণে মারা গেছে। তাই দ্রুত তাদের ওয়ার্ডের হেড রেবেকাকে সব জানিয়ে বলে শিশু ওয়ার্ডে এমন একটা চেতনানাশক ওষুধ আসলো কিভাবে। এমনকি সেদিন বাচ্চারা আসার আগেই গ্রুপে মেসেজ দেওয়া হয়েছিল। আর এই মেসেজ শুধু এই গ্রুপে না, বরং এমন আরো অনেক গ্রুপে পাঠানো হয়েছে। অর্থাৎ এইটা কোনো অ্যাক্সিডেন্ট না, বরং পূর্ব পরিকল্পিত খুন। আর আমি নিশ্চিত এইসবের সাথে মেডিকেলের জ্ঞান আছে এমন কেউ জড়িত, যে ডক্টর হলেও তার মাইন্ড শয়তানের মতো, আর সে আমাদের মাঝেই আছে। তাই যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে, কারণ আমার মন বলছে এই হাসপাতালে আমাদের অজান্তেই ভয়ানক কোনো এক ক্রাইম চলছে। সেই রাতেই সারা এই পর্যন্ত যা যা জানতে পেরেছে সব মেইলে লেখে, তবে সেটা কাউকে না পাঠিয়ে ড্রাফটে রেখে দেয়। সম্ভবত সারা রেবেকার অনুমতির জন্য অপেক্ষা করছিল, আর এই মেইল পাঠানোর আগেই তাকে মেরে ফেলা হয়। আরভিন বলে এই ওষুধের কারণেই তো মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছিল। কীর্তি বলে এই ওষুধের ওভারডোজের ফলে ফুসফুস কাজ করা বন্ধ করে দেয় আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আরভিন জিজ্ঞেস করে তাহলে পোস্টমর্টম রিপোর্টে কিছু আসেনি কেন? কীর্তি বলে সাধারণত পোস্টমর্টমের সময় এমন চেতনানাশক ওষুধের উপস্থিতি পেলে সন্দেহ না হলে কেউ সেটা নিয়ে তদন্ত করে না। সব শুনে শানু রেগে বলে রেবেকা নিশ্চয়ই পট্টি স্যারকে সব বলেছিল, সারাকে নিশ্চয়ই পট্টি স্যারই খুন করিয়েছে। কীর্তি বলে স্যার কোনোদিনও কারোর সাথে অন্যায় করবে না। শানু বলে ঠিক আছে, কে কি করেছে সেটা আমরা কালই বুঝে যাব। এদিকে সাতিয়া আর সাইরাম সাইবার ডিপার্টমেন্টে আসলে সাতিয়া শ্যামকে বলে তুমি না সারার মিসিং কেসে তদন্ত করেছিলে, তাহলে থানার একটাও ফাইল নেই কেন? সব কি বেঁচে খেয়েছো? শ্যাম বলে একটু অপেক্ষা করেন, ইলেকশন হলেই আমি আবার আমার আগের জায়গায় যাব। সাইরাম
রেগে বলে, সারা নিখোঁজ হওয়ার পরে তুমি কুঞ্চারিয়া, দাস, জনি আর ওয়াচম্যান ভিলাপ্পানকে অ্যারেস্ট করেছিলে। এরপর কি হয়েছিল সেটা বলো। শ্যাম তো ভয়ে আর কোনো কথাই বলতে পারে না। এদিকে শানু সারার মেইল কলেজের ল্যাব থেকে ওপেন করে ড্রাফটের মেইলটা রেবেকাকে পাঠায়। মেইল দেখার সাথে সাথেই রেবেকা প্রচুর ঘাবড়ে যায়। সে ধরেই নেয় যে রেবেকা সবার আগে পট্টির কাছে যাবে। কীর্তি তখন পট্টির সাথে ল্যাবের দিকে যাচ্ছে, কিন্তু রেবেকা ডক্টর পট্টির কাছে না গিয়ে প্রচুর ঘাবড়ে বের হয়। আর বের হওয়ার সময় কাকে যেন বলে, জলদি আসো, সমস্যা হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শানুর গাড়িতে উঠতেই তার সাথে কীর্তিও গাড়িতে ওঠে। দুজনে মিলে রেবেকাকে ফলো করতে থাকে। রেবেকা শহর থেকে বেশ দূরের এক ফার্ম হাউসে গাড়ি নিয়ে ঢুকলেই শানু একটু দূরে গাড়ি থামিয়ে কীর্তিকে বলে, তুমি গাড়িতেই থাকো, আমি ভেতরে যাচ্ছি। রেবেকা অস্থির হয়ে ড্রিঙ্কস করতে করতে কার জন্য যেন অপেক্ষা করছে। হঠাৎ তার মনে পড়ে সেদিনের কথা। সারা বলে, যেভাবেই হোক এই খুনিকে খুঁজে বের করতেই হবে। রেবেকা বলে, আমাদের পুলিশকে বলা উচিত। না না, এসব খবর জানাজানি হয়ে গেলে হাসপাতালের বদনাম হবে। আমি আগে পট্টি স্যারকে জানাই, ততক্ষণ তুমি এই কথা আর কাউকে বলবে না। এদিকে শানু দেয়াল বেয়ে ফার্ম হাউসের মধ্যে ঢোকে। গাড়িতে বসা কীর্তির চোখের সামনে কিছু অস্পষ্ট দৃশ্য ভেসে উঠতেই সে চোখ বুজে নেয়। কীর্তি দেখে রেবেকা বসে আছে। হঠাৎই একটা টেনিস বল এসে রেবেকার আশেপাশে সব কাঁচের বোতল ভাঙতে শুরু করে। রেবেকা ভয়ে দাঁড়াতেই আচমকা একটা ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে রক্ত বের হতে থাকে। রেবেকা কোনো রকমে কাঁচটা সরিয়ে পায়ে ব্যান্ডেজ করতে গেলেই তার সামনের আয়নায় ফাটল ধরে যায়। সাথে সাথেই অদৃশ্য এক শক্তি তাকে শূন্যে ভাসিয়ে মেঝেতে আছড়ে ফেলে। সামনে তাকাতেই দেখে ভাঙা কাঁচের টুকরোগুলো তার দিকেই তাক করে আছে। ভয়ে রেবেকা কাঁপতে শুরু করে। হঠাৎ এক ভাঙা টুকরোতে নজর পড়তে দেখে তাতে সারা চোখ দেখা যাচ্ছে। সাথে সাথেই সেই টুকরো রেবেকার গলায় বেঁধে যায় আর রেবেকা সেখানেই মারা যায়। কীর্তি চোখ মেলতেই বুঝে যায় ভেতরে ভয়ানক কিছু হয়েছে। তখন একটা গাড়িকে ফার্ম হাউসে ঢুকতে দেখে কীর্তি ডক্টর পট্টিকে কল দেয়। সিনো আড়ালে গিয়ে জানলা থেকে লুকিয়ে দেখে একজন ভেতরে এসে রেবেকার এমন অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা জানালার সামনে আসতে দেখা যায় এ আর কেউ নয় বরং কুঞ্চারিয়া। তার মানে তাদের সবচেয়ে কাছের বন্ধুই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিছুক্ষণ পরেই পুলিশ আর ফরেন্সিক টিম ক্রাইম স্পটে আসে। সিসিটিভি ফুটেজে কালো একটা গাড়ি ঢুকতে দেখা যায়। আর তার কিছুক্ষণ আগের ফুটেজে শানুকে দেয়ালের পাশেই দেখা যায়। সাই পট্টিকে জিজ্ঞেস করলে পট্টি বলে, কোনো ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যায়নি, না পাওয়া গেছে কারোর আসার কোনো সাইন। মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবে বিষয়টা কেমন যেন অদ্ভুত। কীর্তি চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই দমকা হাওয়া তার মুখে এসে লাগতেই সে বুঝে যায় সারা তার আশেপাশেই আছে। সামনে তাকাতেই দেখে ভাঙা কাচের মধ্যে সারাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সারার আত্মা যেন তার মধ্যেই আছে। সাইরাম কুঞ্চারিয়াকে থানায় এনে বলে, রেবেকা আপনাকে কল দিলে আপনি তার সাথে দেখা করতে ফার্ম হাউসে যান। ফার্ম হাউসে গিয়ে দেখেছেন যে রেবেকা মরে পড়ে আছে আর আপনার মনে হচ্ছে রেবেকা আত্মহত্যা করেছে। কুঞ্চারিয়া রেগে বলে, আমি এই এক কথা আর কতবার বলবো। সাইরাম হেসে বলে, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী রেবেকার মৃত্যুর সময় আর সিসিটিভি ফুটেজ অনুযায়ী আপনি ওই ফার্ম হাউসে যখন গিয়েছিলেন দুইটার সময় একই। তাহলে আপনার কথা আমরা কেন বিশ্বাস করব? কুঞ্চারিয়া বলে, আইন আমিও জানি, তাই আমি আমার উকিল না আসা পর্যন্ত কোনো কথা বলবো না। সাত্তিয়ার রেগে তাকে মারতে গেলে সাইরাম কুঞ্চারিয়াকে বলে, আপনি এখন যেতে পারেন, তবে এটা ভুলে যেন না যে সারা মার্ডার কেসের তদন্ত প্রায় শেষের পথে, তাই আপনার উকিলকে রেডি থাকতে বলবেন। কুঞ্চারিয়া বেশ ঘাবড়ে সেখান থেকে বের হয়ে গেলে একটা গাড়ি তার পিছু করতে থাকে। কিছুক্ষণ পরেই কুঞ্চারিয়াকে বনের মাঝের এক ভাঙা বিল্ডিং এ আনা হয়। আরভিন ভিডিও করছে। কীর্তি আর শানু রেগে কুঞ্চারিয়াকে দেখছে। গল্প চলে আসে অতীতে। কুঞ্চারিয়া কালিদাসকে দেখতে আসলে কালিদাস বলে, আমি বাসা যেতে চাই ডক্টর। কুঞ্চারিয়া কালিদাসের বাবাকে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আজ রাতটা ভালো করে ঘুমালেই সকালে বাসা যেতে পারবে। বলে বের হতে গেলে রেবেকা তাকে কল দিয়ে ডাকে। রেবেকার সাথে দেখা করতে আসলে রেবেকা বলে, বাচ্চাদের কি অবস্থা? কুঞ্চারিয়া বলে, একদম ঠিক আছে। তখনই আকবর নামের এক লোক এসে বলে, আমি মিরাকেল অ্যাড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বলেই ল্যাপটপে একটা খবর দেখায় যেখানে লেখা, ফুড পয়জনিং এ মুলাকলাল স্কুলের এক স্টুডেন্ট মারা গেছে। আকবর বলে, এই খবরকে সত্যি করতে হলে একজন ডক্টরের সাহায্য লাগবে। এই যে ডানে কার ছবি থাকবে সেটা ঠিক করবে তুমি। আকবরের এমন কথা শুনে কুঞ্চারিয়া প্রচুর রেগে উঠে যেতে গেলেই রেবেকা তাকে বুঝিয়ে বলে, আমার কথা তো শুনবে। একদিকে রেবেকা কুঞ্চারিয়াকে বোঝানোতে ব্যস্ত আর অপরদিকে আকবর কাকে যেন কল দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই, তোমার কাজ হয়ে যাবে। কুঞ্চারিয়াকে 2 কোটি টাকার ব্যাগ দেখিয়ে বলে, এ তো কেবল অ্যাডভান্স, কাজ হয়ে গেলে
ছাড়ও পাবে। রেবেকা সেই প্রোপোফল ওষুধের বোতল কুঞ্চারিয়াকে দেয়। গভীর রাতে কুঞ্চারিয়া বেশ ঘাবড়ে বাচ্চাদের ওয়ার্ডে এসে কাকে তার টার্গেট বানাবে তাকেই খুঁজতে থাকে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার নজর পড়ে কালিদাসের উপরে। পাশেই তার মা ঘুমে বিভোর। এই সুযোগেই কালিদাসের স্যালাইনে ওষুধটা মিশিয়ে চলে যেতেই যাবে, তখনই কালিদাস কুঞ্চারিয়ার হাত ধরে বসলে ওষুধের শিশিটা তার হাত ছিটকে পড়ে যায়। কালিদাস মুচকি হাসি দিয়ে চোখ বুজে নেয়। কুঞ্চারিয়া তাড়াতাড়ি চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই কালিদাস না ফেরার দেশে চলে যায়। সারা যখন প্রোপোফল ওষুধের ব্যাপারে জেনে রেবেকাকে জানায়, তখন রেবেকা আকবর আর কুঞ্চারিয়াকে জানালে কুঞ্চারিয়া প্রচুর রেগে চিৎকার করে বলে, তোমরা আমাকে দিয়ে এমন জঘন্য পাপ করিয়েছো, আর ম্যাডাম আপনি স্যারকে চেনেন না? সে যদি একবার জানতে পারে এসবে আমি আছি তাহলে তো আমাকে আগে মারবে। আকবর বলে, তাহলে সারা তোমার মতো টাকার কাছে বিক্রি হবে না? কুঞ্চারিয়া বলে, সারা এমন একজন যে কখনোই অন্যায়ের সাথে আপোষ করবে না। আকবর বলে, তাহলে তাকেও পথ থেকে সরিয়ে দিতে হবে। এই কথা শোনা মাত্রই কুঞ্চারিয়া আকবরের উপরে হামলে পড়ে। রেবেকা কোনো মতে তাকে সামলায়। কুঞ্চারিয়া বলে, আমি আর এসবের মধ্যে নেই, কোনো টাকা লাগবে না আমার, বলেই হাঁটা দিলে আকবর বলে, কাল যদি খবরে ছাপা হয় যে ডক্টরের ভুল চিকিৎসায় 10 বছরের মাসুম শিশু মারা গেছে, তাহলে তোমার ক্যারিয়ার, সার্টিফিকেট, মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই রাতে যেমন একটা সিদ্ধান্ত নিয়ে 10 বছরের বাচ্চার জান নিয়েছিলে, আজকে নিজেকে বাঁচাতে হলে তেমনই একটা সিদ্ধান্ত নাও। কুঞ্চারিয়া হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। পাশে বোর্ডে লেখা মিরাকেল অ্যাট প্রাইভেট কোম্পানির কর্পোরেট অফিসের কনস্ট্রাকশন চলছে। রাতে সারা তার টেনিস বল প্র্যাকটিসের জন্য হোস্টেল থেকে তার স্কুটিতে করে বের হয়ে কিছু দূর আসতেই একটা গাড়ি আচমকা তার সামনে আসায় সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মাথায় আঘাত পায়। সারা তখনও ঠিকমতো হুঁশে আসেনি। তার আগেই কুঞ্চারিয়া গাড়ি থেকে নেমে পেছন থেকে এসে কালো কাপড় দিয়ে তার চোখ মুখ ঢেকে দেয়। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে। শানু প্রচুর রেগে কুঞ্চারিয়াকে পশুর মতো মারতে থাকে। কীর্তি দৌড়ে এসে শানুকে থামালে শানু বলে, এই মানুষরূপী পশু তোমার ভাইকে মেরেছে, তুমি ওকে কিভাবে ছেড়ে যেতে বলছো? এদের কথার সুযোগে কুঞ্চারিয়া দৌড়ে আড়াই দিকে পালায়। সবাই তার পিছু করতে থাকে। শানু আর আরভিন কিছুটা এগিয়ে গেলে কীর্তি হঠাৎ সারার উপস্থিতি অনুভব করতে পারে। সে চোখ বুঝতেই দেখে কুঞ্চারিয়া হন্যে হয়ে বনের মধ্যে দৌড়াচ্ছে। কুঞ্চারিয়া হাঁপিয়ে এক জায়গায় দাঁড়াতেই দেখে কিছু দূরে কালিদাস দাঁড়ানো। কুঞ্চারিয়া ভয়ে ভালো করে তাকাতেই দেখে সেখানে আসলে কেউই নেই। তখনই আবার কালিদাসকে দেখতে পেয়ে ভয়ে হন্যে হয়ে ছুটতে থাকে। হঠাৎ একটা মাটির ঢিবিতে পা বেঁধে পড়ে গেলে তার কান থেকে ইয়ারপিস খুলে পড়ে যায়। কুঞ্চারিয়ার কি আর এসবে হুঁশ আছে? সে উঠে এক দৌড়ে বন পেরিয়ে সামনে রেল লাইন ধরে দৌড়াতে থাকে। পেছন থেকে বারবার ট্রেন হর্ন দিলেও কানে ইয়ারপিস না থাকায় সে কিছুই শুনতে পায় না। কয়েক মুহূর্তের মধ্যেই ট্রেনে ধাক্কা লেগে একেবারে পিষে চলে যায়। কীর্তির হুঁশ ফিরতেই সে বাকিদের সাথে দৌড়াতে দৌড়াতে সেখানে আসে দেখে মাটিতে কুঞ্চারিয়ার ইয়ারপিস পড়া। আর কুঞ্চারিয়া তার অবস্থা এতটাই খারাপ যে তার লাশের দিকে তাকানো সম্ভব না। কিছুক্ষণ পরেই পুলিশ এসে কুঞ্চারিয়ার লাশ নিয়ে যায়। কীর্তি স্বামীর কাছে এসে সব জানালে স্বামী বলে, তাহলে তোমার মনে হচ্ছে এইসব মৃত্যুর আগে তুমি তাদের মৃত্যু দেখতে পাচ্ছ আর সারা তাদেরকে মারছে? কীর্তি বলে, মনে হচ্ছে না, এটাই সত্যি। আর সারা এইসব খুনের জন্য আমাকে ব্যবহার করছে। এইসব বন্ধ করার কোনো কি উপায় আছে? স্বামী বলে, দেখো, সারা চায় ন্যায়, তাই তুমি যদি তার খুনিদেরকে আইনের হাতে তুলে দাও তাহলে আমার মনে হয় সারাও থেমে যাবে। সাইরাম তার সিনিয়রকে ফার্ম হাউসে যাওয়ার রাস্তার সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, সেদিন রেবেকার গাড়িকে একটা কালো জিপসি ফলো করছিল। রেবেকার ফার্ম হাউস আর কলেজের কম্পিউটার ল্যাবে এই ছেলেকে দেখা গেছে। ল্যাবে সে সারার মেইল ওপেন করে সেখান থেকে রেবেকাকে মেইল পাঠিয়ে তাড়াহুড়ায় বের হয়ে গিয়েছিল। এই ছেলেটার নাম শানু। এদিকে শানু পত্রিকে বলে, ইমেইলে ড্রাফট করা হয়েছিল মার্চ 24, 2018-তে, কিন্তু পাঠানো হয়েছে 2023-এর 18 এপ্রিলে। মেইলের হোয়াটসঅ্যাপে বাচ্চাদের হাসপাতালে ভর্তি হওয়ার নিউজের স্ক্রিনশটও ছিল, তাও আবার সেই 2018 সালের। আরভিন বলে, রেবেকার গলা কেটে মৃত্যু হয়েছে আর কুঞ্চারিয়া ট্রেনের আঘাতে। তার মানে এই দুইটাই আত্মহত্যা, আর পোস্টমর্টম রিপোর্টেও এটাই আসবে। তাই পুলিশ কিংবা কোর্ট কেউই এটাকে খুন প্রমাণ করতে পারবে না। এদিকে সাতিয়া বলে, রেবেকা আর কুঞ্চারিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া গেছে যে সারার মৃত্যুর পরেই এদের একে অপরের সাথে সম্পর্ক হয়। আমাদের এই ব্যাল মার্ডার কেস শুরু হওয়ার পর থেকে দুজনেই খুব চিন্তায় ছিল। দুজনের মেসেজে বারবার আকবরের নাম উঠে এসেছে যে আকবর সব সামনে নিবে। আকবর কি করছে? এদিকে শানু বলে, আকবর হলো মিরাকেল অ্যাড এর ম্যানেজিং ডিরেক্টর আর পলিটিক্যাল প্রমোশনের স্পেশালিস্ট। গত সংসদ নির্বাচনে আকবরের কোম্পানি কেডিএফ এর 7টা বড় বড় নেতার প্রমোশনের কাজ করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো শশীন্দার মুলাকাল। সাতিয়া বলে, মুলাকাল স্কুলের বাচ্চাদের মেডিকেল কলেজে মার্চ 23, 2018-তে ভর্তি করা হয়। সেদিনই কালিদাস মারা যায়। তার 3 দিন পরেই ছিল সংসদের নির্বাচন। এদিকে আরভিন বলে, কালিদাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিপক্ষের দল এটা বলেই লোকার উপর দোষ চাপায়
হয় লোকাল অর্গানিক ক্যান্টিন বাচ্চাদেরকে বিষাক্ত খাবার দিয়েছে, তার জন্যই কালিদাস মারা গেছে। সাথিয়া বলে এতে বিপক্ষে পার্টির ভোট দিতে সুবিধা হয় আর লুকাকে পদ থেকে নামিয়ে দেওয়া হয়। বাচ্চার মৃত্যুর সত্য ঘটনা যে জেনে গিয়েছিল সেই ডক্টরকেও মেরে ফেলা হয়, আর এভাবেই শচীন্দ্রন ভোটে জিতে যায়। সিনিয়র রেগে বলে কোনো প্রমাণ আছে যে এসব কথা বলে যাচ্ছ? আবার আমাদের হোম মিনিস্টারকেই প্রাইম সাসপেক্ট বানিয়ে বসে আছো। এসব জানাজানি হয়ে গেলে আমাদের ডিপার্টমেন্টেরই দুর্নাম হবে। সাইরাম বলে যা করার জলদি করতে হবে। সাথিয়া টিটকারি করে বলে না হলে তো নির্বাচনের বদলে আমাদেরকে হোম মিনিস্টারের শেষ ক্ষেত্রে গিয়ে স্যালুট করতে হবে। সিনিয়র বলে এখন থেকে হোম মিনিস্টারের সিকিউরিটির ব্যবস্থা করো। এদিকে শানু বলে মরতে তো ওকে হবেই। কীর্তি বলে আপনি কি পাগল হয়ে গেছেন? আমি সব জানি, তবুও কোনো অন্যায়কে সাপোর্ট করব না। শানু বলে সারা ওকে খুন করুক বা না করুক, আমি ওই আকবরকে মারবো বলেই রেগে বের হয়ে যায়। এদিকে থানার টিভিতে ব্রেকিং নিউজে বলা হয় ডক্টর কীর্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুঞ্চারিয়ার স্বীকারোক্তি ভিডিও পাবলিশ করা হয়েছে, যেখানে আকবর নামের একজনের নাম পাওয়া গেছে। তাহলে কি সারা আর কালিদাসের মৃত্যুর সাথে রাজনীতির সম্পর্ক আছে? সবাই এখন হোম মিনিস্টারের দিকে আঙ্গুল তুলছে। হোম মিনিস্টার মানে শচীন্দ্রন মিডিয়াকে বলে এক ডক্টর ট্রেনের সামনে লাফিয়ে পড়েছে, তার দোষ কি আমার উপরে দেবেন? এক সাংবাদিক জিজ্ঞেস করে বিপরীত দল তো বলছে সারা আর কালিদাসকে আপনার দল আর মিরাকেল কোম্পানির এমডি আকবর ষড়যন্ত্র করে খুন করেছে, আর সেই কারণে আপনি গত নির্বাচনে হোম মিনিস্টারের পদে জিততে পেরেছিলেন। হোম মিনিস্টার বলে এসব আসলে বিপরীত দলের চক্রান্ত, কারণ তারা ভালো করে জানে এবারে নির্বাচনে তারা জিততে পারবে না। পুলিশ তাদের মতো তদন্ত করছে, তদন্তে যদি আকবরকে দোষী পাওয়া যায় তাহলে তাকে অবশ্যই সাজা দেওয়া হবে। আকবর এই খবর দেখে শয়তানের মতো হাসতে থাকে। তখনই তার ফোনে একটা মেসেজ আসলে মেসেজ ওপেন করতেই দেখে কেউ তাকে তারই মৃত্যুর খবর লেখা পোস্টার শেয়ার করেছে। এদিকে সাথিয়া শানুর লোকেশন ফলো করে দেখে সে আকবরের অফিসের দিকে যাচ্ছে। আকবর তখন ভয়ে কাকে যেন কল করে বলে এসব ওই শানুর কাজ, তুমি জলদি আমাকে এখান থেকে বের করার কোনো প্ল্যান বানাও। বলেই গাড়িতে উঠতেই ড্রাইভিং সিট থেকে শানু এক লাথি দিয়ে আকবরকে ফেলে দেয়, ফলে আকবরের ফোন সেখানেই পড়ে থাকে। শানু আর আরভিন আকবরের হাত পা মুখ বেঁধে লাশ শোয়ানো টেবিলে রেখেছে। শানু প্রোপোফলের এক ডোজ নিয়ে বলে যেভাবে ওরা কালিদাস আর সারাকে খুন করেছে আজ এই আকবরকে সেভাবেই মারবো, একে তো 2 ডোজ দিব। জানের ভয়ে আকবর কাঁপতে থাকে। সাথিয়ার আকবরের ফোনের লোকেশন ফলো করে সেখানে আসতেই দেখে আকবরের ফোন তার গাড়ির পাশেই পড়ে আছে। সাথিয়া ফোনের কাছে যেতেই কে যেন আকবরকে কল দেয়। সাথিয়া দ্রুত সাইবার সেলে আসলে একজন আকবরের ফোন রিকভার করে সাথিয়াকে দেখালে সাথিয়া হতভম্ব হয়ে যায়। শ্যাম বলে শানুর নাম্বার বন্ধ, তাই ট্রেস করা যাচ্ছে না। সাথিয়া বলে ওসব বাদ দিয়ে এই নাম্বার ট্রেস করো। নম্বরটা দেখে শ্যাম হতভম্ব হয়ে বলে এই নম্বর তো। এদিকে শানু আকবরের মুখে টেনিস বল ঢুকিয়ে বলে আমার সারাকে তুই এখানে এনে নির্মম ভাবে অত্যাচার করে মেরেছিলি তাই না, আর আজ তোর পালা। আকবর বাঁচার জন্য ছটফট করতে থাকে। শানু ইঞ্জেকশন দিতেই যাবে তখনই কে যেন কীর্তিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। শ্যাম সাথিয়াকে কল দিয়ে বলে আপনি ঠিকই বলেছিলেন, সারার মুখে পাওয়া টেনিস বলের ফিঙ্গারপ্রিন্ট আকবরের না, বরং এদিকে মর্গে সাইরাম এসে বলে তোমাদের তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। প্রথমে রেবেকা, তারপরে কুঞ্চারিয়া, আর তারপর আগর। আসলে মিরাকেল অ্যাডস কোম্পানির মালিক আমি, আর হোম মিনিস্টার শশী আমার ক্লায়েন্ট। তার মানে সারা আর কালিদাসের মৃত্যুর আসল মাস্টার মাইন্ড এই শয়তান সাইরাম। সাইরাম বলে আমার ক্লায়েন্টের সাকসেস আমার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তার জন্য আমি দুনিয়ার সবচেয়ে জঘন্যতম পাপটাও করতে পারবো। গত নির্বাচনে শশীধারান জিততে পারবে না, সবাই এটাই ভেবে নিয়েছিল, তবে তাকে নির্বাচনে আমি জিতিয়েছি। শানুর দিকে বন্দুক তাক করে আকবরকে ছাড়াতে ছাড়াতে বলে মজার বিষয় কি জানো, শশীধারান বা তার পার্টির কেউ জানেই না যে তারা জিতলো কিভাবে, কারণ এটাই আমার কোম্পানির পলিসি। আগামী নির্বাচনে তোমার কারণে শশীধারান হেরে যাবে। আমার এত বছরের ধরে গড়া নাম, খ্যাতি, মান সম্মান তোদের কারণে নষ্ট হয়ে গেছে। আমার কোটি কোটি টাকার আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বলে কীর্তির দিকে তাকিয়ে বলে আমি তোমার ভাইয়ের মৃত্যুর অর্ডার দিইনি, শুধু বলেছিলাম যে কোনো একজনকে মারলেই হবে। এখন তোমার ভাইয়ের কপালের মৃত্যু রেখা থাকলে আমি কি বা করতে পারি? আর সারা সে তো একদম ন্যায়বাদী, তাকে তো আর ঘুষ দিয়ে কেনা যাবে না, তাই না চাইতেও মেরে ফেলেছি। বলেই শয়তানের মতো হাসলে শানু এক লাথি দিয়ে তাকে ফেলে দেয়। সাথে সাথেই তার বন্দুক ছিটকে গিয়ে পড়ে। একদিকে শানু সাইরামকে মারছে তো অপরদিকে আরভিন আকবরকে মারছে। হঠাৎই কীর্তি চোখের সামনে অস্পষ্ট কিছু দৃশ্য দেখতে পায়। সেদিন কুঞ্চারিয়া সারাকে কিডন্যাপ করলে তাকে এই মর্গে আনা হয়। সারা তীব্র মাথা ব্যথা নিয়ে কোনো রকমে উঠলে তার কাঁধের ব্যাগ থেকে টেনিস বল পড়ে সাইরামের পায়ের কাছে চলে যায়। সারা জলদি মুখের কাপড় সরিয়ে ফেলে, তবে সারা দেখার আগেই কুঞ্চারিয়া সেখান থেকে বের হয়ে যায়। তীব্র আলোয় সারা সাইরামকে ঠিকমতো দেখতেও পায় না। আচমকা আকবর এসে পেছন থেকে তার হাত পা চেপে ধরলে সাইরাম এসে তার মুখে বল ঢুকিয়ে দেয়, যেন সারা আর কোনো শব্দ করতে না পারে। আফসোস সারা কারো
কারো চেহারাই দেখতে পায় না। এরপর সারাকে অজ্ঞান অবস্থায় তাদের কোম্পানির সাইটে এনে ড্রামে সারাকে রেখে ড্রামের ভেতরে সিমেন্ট মেশানো কংক্রিট দিয়ে ভরে তার উপরে সিমেন্ট দিয়ে চেপে দেওয়া হয়। সিমেন্ট শক্ত হতেই সেই ড্রাম নদীতে ফেলে দেয়। কীর্তি চোখ মেলতেই পাশ থেকে টেনিস বলের শব্দ পেয়ে বুঝে যায় সারা তার বদানিতে চলে এসেছে। সাথে সাথেই দমকা বাতাসে দরজা খুলে যেতেই একরাশ সাদা ধোঁয়া ধেয়ে আসে। সাইরাম বন্দুক তুলে শানুকে গুলি করতে গেলেই সারা সাদা ধোঁয়ার বেশে তাকে শূন্যে তুলে আছড়ে ফেলে। সাথে সাথে আকবরকেও শূন্যে তুলে আছড়ে ফেলে। আকবর সামনে তাকাতেই ভয়ে তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ ধোঁয়ার মধ্যে সারা দাঁড়িয়ে আছে। সারা সাইরামকে শূন্যে তুলে এত জোরে জোরে আছড়ে ফেলে যে সে নিঃশ্বাস নেওয়ার সময়ও পাচ্ছে না। আচমকা তাকে টেনে মর্গের লাশের টেবিলে রাখে। সাইরাম অনেক চেষ্টা করেও নড়তে পারে না। সাথে সাথেই সারা পাশের দেওয়ালে ফাটল ধরিয়ে দেয়, আর সেই দেওয়াল গিয়ে পড়ে সাইরামের উপরে। সাথে সাথেই মুখ দিয়ে গলিয়ে রক্ত পড়ে সাইরাম সেখানেই মারা যায়। আকবর তখনও শকড হয়ে বসে আছে। ফাইনালি এই কালো রাত কেটে যায়। তবে সাত্তিয়ার সন্দেহ থেকে এই তিনজন এখনো মুক্তি পায়নি। শানু সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। সাথে সাথেই কীর্তির মনে হয় সারা আরো একটা খুন করতে যাচ্ছে। সাথে সাথেই সে চোখ বুজে নেয়। এদিকে আকবরের ছেলের দিকে একটা টেনিস বল তেড়ে আসে। আকবর দেওয়ালের দিকে মুখ করে বসেছিল। আচমকা বলের শব্দে ভয়ে কেঁপে ওঠে। সাথে সাথে আকবরের সেল থেকে ভেসে আসে তার আত্মচিৎকার। তার মানে আকবরের খেল খতম। ফাইনালি সারার শিকার করাও শেষ। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।